কি ঘটেছে, কেন ঘটেছে, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। সেপ্টেম্বর 11, 2023, ডক্টর ঘোষ ওয়াজ ওয়ান্স এগেইন ইস্যুড অর্ডার অফ ট্রান্সফার টু মুর্শিদাবাদ মেডিকেল কলেজ। তুমি শুয়ে রবে তেতালার পরে, আমরা রহিব নিচে, অথচ তোমারে দেবতা বলিব, সে ভরসা আজ মিছে। সত্যের জন্য আজকে আপনার রাজনীতি হোক, আপনার রাজনীতি হোক আজকে ন্যায় প্রতিষ্ঠার জন্য, আপনার রাজনীতির রং হোক আজকে সাদা এবং কালো, এবং আপনার রাজনীতি হোক দুষ্কৃতিকে দমন করার জন্য। আমরা শান্তিপ্রিয় শান্ত ছেলে এবং অবশ্যই আমরা শান্তিপূর্ণ আন্দোলনই করব, কিন্তু এই শান্তিপূর্ণ আন্দোলন দিয়েই আমরা আমাদের জয় ছিনিয়ে নেব। এই শান্তিপূর্ণ আন্দোলন দিয়েই আমরা সন্ত্রাসকে দমন করব। এই শান্তিপূর্ণ আন্দোলন দিয়ে আমরা সুশাসন প্রতিষ্ঠা করব। আমরা পারি এটা করতে। আজকের পর যেভাবে এই ঘটনাকে আড়াল করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে যেন কোনো সরকার, কোনো প্রশাসন, সে যেই হোক, যে রঙেরই হোক, যেন কোনোভাবে কোনোদিন দুষ্কৃতীদেরকে, সন্ত্রাসকারীদেরকে, ধর্ষকদেরকে আলাদা করতে না পারে। এখনো যারা সংশয়বাদী তারা ছিঁড়ে যাক, এখনো যারা নিরপেক্ষ তারা মরে যাক। আপনি সবসময় আপনার ছেলেকে যেভাবে মানুষ করেন সেভাবে আপনার মেয়েকে মানুষ করেন না। স্কুলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের খেয়াল রাখবে, কলেজে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের হাত ধরে ঘুরবে, বিয়ের পর স্বামী স্ত্রীকে নিয়ে যাবে ঘুরতে। হোয়াই হোয়াই এই পৃথিবীর যা কিছু সৃষ্টি, যা কিছু ছিল কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কি বলবো, কিভাবে বলবো, কতক্ষণ বলতে পারবো জানি না, শুধু এটুকু জানি আজ বলতে হবে। আজ যদি আমি না বলতে পারি এই কথাগুলো, আজ যদি না জানাতে পারি, আজ যদি না আওয়াজ তুলতে পারি, তাহলে আগামী সময়ে আমি নিজেকে অপরাধী বোধ করব, ভ্রণিতা বোধ করব, আমি নিজেকে এই সমাজের অপরাধীদের একজন মনে করব। তাই আজ এই কথাগুলো বলাটা অত্যন্ত প্রয়োজন, অত্যন্ত দরকারি, তাই ক্যামেরার সামনে আসা। চোখ বন্ধ করলেই বেশ কিছু মুখ ভেসে উঠছে, সেই মুখ যে মুখগুলো কিছুদিন আগে আমাকে বলে গেছে, স্যার আমি নার্সিংয়ে চান্স পেয়েছি, স্যার আমি ডাক্তারিতে চান্স পেয়েছি, আমি পড়তে যাচ্ছি। সেই মুখগুলো, সেই আগামীগুলো মনে পড়ছে, যে যারা আগামীতে কোনো এক হসপিটাল বা কোনো এক ডাক্তারখানায় গিয়ে এভাবে তাদের রোগীদের সেবা করবে। খুব কষ্ট লাগছে সেগুলোই ভেবে। আরজিকর কেস, আমরা প্রত্যেকে জানি কি ঘটেছে, কি ঘটতে চলেছে এবং কিভাবে সেই ঘটনাটাকে ধামাচাপা দেওয়া হচ্ছে। আমরা প্রত্যেকে জানি সেই মেয়েটিকে কি নৃশংসভাবে সেদিন রাত্রে হত্যা করা হয়েছে। শুধু হত্যা নয়, ধর্ষণ করে খুন করা হয়েছে। কি নৃশংসভাবে এই কাজটা ঘটেছে এবং সম্পূর্ণ ঘটনাটা ঘটেছে হসপিটাল চত্বরের মধ্যে, হসপিটালের মধ্যেই। হ্যাঁ, কলকাতার স্বনামধন্য আরজিকর হসপিটালের মধ্যে এই ঘটনা ঘটছে। কারা ঘটাচ্ছে এই ঘটনা? কোনো মূর্খ অশিক্ষিত লোক নয়, ঘটাচ্ছে কিছু শিক্ষিত মানুষ, যারা পুঁথিগত বিদ্যা অর্জন করে সেই জায়গাতে গেছে, যারা কেউ ওই হসপিটালের বিভিন্ন সেক্টরে কাজ করে চলেছে। অবাক লাগছে। আজকে কিছু প্রশ্ন জাগছে মনে, কিছু প্রশ্ন জাগছে, যে প্রশ্নগুলো সমাজকে ছুড়ে দেওয়া উচিত, যে প্রশ্নগুলো সবাইকে জাগানো উচিত, যে প্রশ্নগুলো আমাদের আশেপাশের যারা মানুষ, যারা এখনো পর্যন্ত ঘরে বসে আছে, দেওয়ালে পিঠ থেকে যাওয়ার অপেক্ষা করছে, তাদেরকে জানানো উচিত। যারা এখনো সংশয়াচ্ছন্ন, যারা এখনো নিরপেক্ষ, তাদেরকে জানানো উচিত। তার কারণ আজকের এই লড়াইটা যদি আমরা না করি, আজকের এই লড়াইটা যদি আমরা সবাইকে না জানাতে পারি, তাহলে আগামীতে আমাদের জন্য খুব শোচনীয় দিন আসছে। আমার জন্য, তোমার জন্য, আপনাদের জন্য, প্রত্যেকের জন্য এই সমাজ কতটা সুরক্ষিত সেটা আজ প্রশ্ন চিহ্নের সামনে দাঁড়িয়ে আছে। আপনার ঘরের ছেলে, আপনার ঘরের মেয়ে কতটা সুরক্ষিত? এই মেয়েরা যারা দিনের বেলা, আমরা যারা সমান অধিকারের কথা বলি, রাত্রেবেলা সেই মেয়েগুলোকেই কেন ধর্ষিত হতে হয়? কেন পুরুষতান্ত্রিক সমাজ রাত্রেবেলা জেগে ওঠে? প্রশ্ন জাগছে, এবং প্রশ্ন জাগছে আজকের আরজিকর কাণ্ড নিয়ে। কি ঘটেছে, কেন ঘটেছে এবং কিভাবে একটা প্রশাসন এই ধরনের জঘন্য নির্লজ্জ একটা ঘটনাকে ধামাচাপা দেওয়ার প্রয়াস করতে পারে, সেই সমস্ত কিছু আজকে আপনাদের সামনে রাখছি। এবং আমাদের কি করণীয়, আমরা কি করতে পারি, আমরা সাধারণ মানুষ যারা সারা জীবন ভেবে এসেছি আমাদের হাতে কোনো ক্ষমতা নেই, আমরা ক্ষমতা দেখাতে পারি না, আমরা আসলেই কতটা পারি, সেটা নিয়ে আজকে আমি আমার বক্তব্যটা রাখতে চলেছি। একদম শুরুতে আমি চলে আসি যে
যে প্রশ্ন চিহ্নগুলো সামনে আমরা দাঁড়াচ্ছি সেই প্রশ্ন চিহ্নগুলো কি কি? আর.জি. কর কাণ্ড ঘটার পর থেকে যে প্রশ্নগুলো সামনে আমাদেরকে দাঁড় করাচ্ছে সেই প্রশ্নগুলো একে একে আমি আপনাদের সামনে, তোমাদের সামনে, তোদের সামনে রাখছি। একদম প্রথমে একজন দোষী ধরা পড়ার পরও কেন বাকিদের ধরা যাচ্ছে না? আমরা জানি যে আর.জি. কর কাণ্ডে একজন দোষী ধরা পড়েছে এবং তারপরও আরও যে দোষীগুলো আছে সেটা দিনের আলোর মতো পরিষ্কার, তার কারণ এটা একজনের কাজ নয়। যতটা নির্লজ্জভাবে এই অপরাধ সংঘটিত হয়েছে সেটা কোনো একজন এটা করতে পারে না। তাই জন্য বাকি দোষীদের কেন ধরা যাচ্ছে না? কেন সিবিআই এর হাতে তদন্ত তুলে দেওয়ার সাথে সাথে হসপিটালের সেই নির্দিষ্ট জায়গার সংস্করণের কাজ শুরু করতে হলো হসপিটাল কর্তৃপক্ষকে? কেন? হোয়াই? নেক্সট, রাত্রেবেলা দুষ্কৃতী ঢুকে হামলা চালালো হসপিটালের মধ্যে, অথচ উপযুক্ত আর্ম ফোর্স ক্যালকাটা পুলিশ কি করছিল? একটা আন্দোলনকে রোধ করার জন্য, শত শত মানুষকে রোধ করার জন্য তারা টিয়ার গ্যাস ছাড়তে পারে, তারা লাঠি ধরতে পারে, অথচ 200 জন 500 জন দুষ্কৃতীকে দমন করতে পারে না। কেন পারে না? কেন সেই রাত্রে কোনো পুলিশ প্রোটেকশন ছিল না? চতুর্থ প্রশ্ন, এত অসঙ্গতি পাওয়ার পরও কেন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে আড়াল করে রাখা হচ্ছে? কেন তাকে তলব না করে রিজাইনের পর আর একটা বড় হসপিটালের দায়িত্ব দেওয়া হচ্ছে? কেন? যেন মনে হচ্ছে যে তার প্রমোশন হচ্ছে আরো। কেন হচ্ছে এটা? কেন সরাসরি তাকে তলব করা হচ্ছে না? এই সন্দীপ ঘোষ বলেছিল যে এই মৃত্যুটা একটা সুসাইড অ্যাটেম্পট। এই মৃত্যুটা যেটাকে হত্যা, সেটাকে একটা সুসাইড অ্যাটেম্পট বলে যে হসপিটাল কর্তৃপক্ষ চালানোর চেষ্টা করছে, সেই হসপিটালের মাথাকে কেন ধরা হচ্ছে না? অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। আজকে আপনারা যারা অন্যায় সহ্য করছেন তারা মনে রাখবেন এই ঘৃণাটা আপনাদের জন্য। আমি পারছি না। শিক্ষককে বলা হয় সমাজের মেরুদণ্ড। আজকে আমি এই সমাজের মেরুদণ্ড হিসাবে নিজেকে দাঁড় করিয়ে রাখতে চাই। আমি মাথা নত করতে চাই না, আমি মেরুদণ্ডকে নত করতে চাই না। আপনারাও এই অপরাধটা সহ্য করবেন না। আপনাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, এই প্রশ্নগুলো তুলুন। আরও আসি, এই যে লাস্ট দুটো পয়েন্ট করলাম ডক্টর সন্দীপ ঘোষ, একটু আপনাদেরকে বিস্তারিত জানাই যে এই ডক্টর সন্দীপ ঘোষ আসলেই কে, কোন মহাপুরুষ, কোন জাদু বলে বারবার আর.জি. কর কাণ্ডে বিভিন্ন কন্ট্রোভার্সি হওয়ার পরও একেবারে মাথায় চড়ে বসে থাকে। এই যে মিস্টার ডক্টর সন্দীপ ঘোষ 2021 সালের 9 তারিখ ফেব্রুয়ারি মাসের তিনি প্রথম কলকাতা গভর্নমেন্ট মেডিকেল কলেজ আর.জি. করের প্রথম প্রিন্সিপাল হিসাবে নিযুক্ত হয়। তার আগে তিনি ভাইস প্রিন্সিপাল ছিলেন ক্যালকাটা মেডিকেল কলেজের। তারপর থেকে 2023 সালের জানুয়ারি মাসে প্রথম তার বিরুদ্ধে অ্যালিগেশন আসে, তাকে প্রথম প্রিন্সিপালের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু কি হয়, তারপর প্রিন্সিপালের পদ থেকে সরিয়ে দেওয়ার পর একদিনের মধ্যে অন্য একজনকে, ডক্টর সনদ ঘোষকে এই পদে বসানোর পর 24 ঘন্টার মধ্যে প্রিন্সিপাল রুমের বাইরে তালা ঝোলে এবং ডক্টর সন্দীপ ঘোষকে আবার তার সেই জায়গাতে ফিরিয়ে আনা হয়। কেন তাকে এই জায়গা থেকে রিজাইন করা হয়েছিল, কেন তাকে ট্রান্সফার করা হয়েছিল? তার কারণ ছিল বিভিন্ন ডেড বডি, যে ডেড বডিগুলো প্র্যাকটিক্যালের কাজের জন্য আসছে, সেই ডেড বডিগুলোর গার্জেন বা বাড়িতে যে ডেড বডিগুলো, যাদের বাড়ির ডেড বডি, তাদের অভিভাবকদের সাথে কোনো রকম কোনো আলোচনা ছাড়া আসছে, এই অ্যালিগেশন হয়েছিল। তারপরও ডক্টর সন্দীপ ঘোষকে আর.জি. করের প্রিন্সিপাল করা হলো। এখানেই শেষ নয়, তারপর আবার সেপ্টেম্বর 11, 2023 ডক্টর ঘোষ ওয়াজ ওয়ান্স এগেইন ইস্যুড অর্ডার অফ ট্রান্সফার টু মুর্শিদাবাদ মেডিকেল কলেজ। না, মুর্শিদাবাদ মেডিকেল কলেজে যাওয়ার পরও আবার 1 মাসের মধ্যে যে নতুন প্রিন্সিপাল আর.জি. করে নিযুক্ত হয়েছিল তাকে সরিয়ে দেওয়া হলো, আবার মাথাতে বসানো হলো ডক্টর সন্দীপ ঘোষকে। তুমি শুয়ে রবে তেতালার পরে, আমরা রহিব নিচে, অথচ তোমারে দেবতা বলিব, সে ভরসা আজ মিছে। আজকে রুখে দাঁড়াতেই হবে। কেন এই মানুষটাকে বারবার, এই মানুষটার বিরুদ্ধে অ্যালিগেশন, বারবার কন্ট্রোভার্সি হওয়ার পরও কেন তাকে একেবারে উচ্চ পদে বসিয়ে রাখা হচ্ছে? এই জবাব প্রত্যেক
প্রত্যেকটি জনগণ পশ্চিমবঙ্গের এবং দেশের প্রশাসনকে করবে, তুলবেই, জবাব তুলবে। এবং তারপরও আমরা দেখেছি যে এই ঘটনা ঘটার পরও এই ডক্টর সন্দীপ ঘোষকে তলব না করে কিভাবে পুলিশের থেকে সরিয়ে কিভাবে তাকে আর একটা বড় মেডিকেল কলেজের প্রধান করা হচ্ছে। কেন করতে পারছে প্রশাসন? প্রশ্ন তুলতে হবে আজকে আমাকে, আপনাকে। আপনি যে দল করুন না, যে রাজনীতিই করুন না, যে রং মাখুন না কেন, সত্যের জন্য আজকে আপনার রাজনীতি হোক। আপনার রাজনীতি হোক আজকে ন্যায় প্রতিষ্ঠার জন্য, আপনার রাজনীতির রং হোক আজকে সাদা এবং কালো, এবং আপনার রাজনীতি হোক দুষ্কৃতিকে দমন করার জন্য। এই পৃথিবীর যা কিছু সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। সুতরাং আমরা যে নারীদেরকে চিরবঞ্চিত করে রেখেছি, যে পুরুষতান্ত্রিক সমাজের দম্ভ বারবার স্থাপন করতে চাইছি, আজকে সেই পুরুষতান্ত্রিক সমাজের দম্ভকে গড়িয়ে আজকে আমাদেরকে সঠিক বিচার দিতে হবে। আমাদেরকে সঠিক বিচার দিতে হবে শুধুমাত্র আরজি করের মহিলাকে নয়, আরজি করের ডাক্তারকে নয়, পৃথিবীর সমস্ত জায়গায় সমস্ত মহিলা যারা দিনের পর দিন ধর্ষিত হয়ে চলেছে, যারা দিনের পর দিন নির্যাতিত হয়ে চলেছে, তাদের প্রত্যেককে আজকে এই আওয়াজটা তুলুন, এই কণ্ঠটা তুলুন। ঘরে বসে থাকার সময় আর বোধহয় আমাদের হাতে নেই। এই প্রশ্নচিহ্নগুলো ওঠার পর আমরা আসছি আসলেই আমরা কি করতে পারি। আমরা অনেক কিছু করতে পারি। আমরা সরকারকে, প্রশাসনকে কাঠগড়ায় দাঁড় করাতে পারি। আমরা চোখে চোখ রেখে প্রশ্ন করতে পারি। জনগণ এই অধিকার রাখে, তার কারণ আমাদের দেশের বৃহদাংশই তো জনগণ। কতগুলো নেতা, কতগুলো মন্ত্রী আমাদের সামনে দাঁড়াবে। আমরা সবাই যদি আজকে মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়াই, আমরা অনেক কিছু করতে পারি। কি করতে পারি? আমরা সমাজের সর্বস্তরের মানুষের কাছে আওয়াজ তুলতে বলতে পারি, যেটা আমি করছি, যে বিভিন্ন ভিডিও বা বিভিন্ন লেখা মারফত আপনারা শেয়ার করুন, সমাজের সর্বস্তরের মানুষকে রাস্তায় নামিয়ে আনুন, তাদেরকে এই প্রতিবাদে অংশ নেওয়ান। দ্বিতীয়ত যেটা করতে পারি, নিজস্ব গণ্ডির বাইরে বেরিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদে নামতে পারি। অবশ্যই আমরা শান্তিপ্রিয় শান্ত ছেলে, এবং অবশ্যই আমরা শান্তিপূর্ণ আন্দোলনই করব, কিন্তু এই শান্তিপূর্ণ আন্দোলন দিয়েই আমরা আমাদের জয় ছিনিয়ে নেব। এই শান্তিপূর্ণ আন্দোলন দিয়েই আমরা সন্ত্রাসকে দমন করব। এই শান্তিপূর্ণ আন্দোলন দিয়ে আমরা সুশাসন প্রতিষ্ঠা করব। আমরা পারি এটা করতে, আমরা এটা করতে পারি। যারা আমাদের দেশের আগামী ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, তাদের সবাইকে এই প্রতিবাদে অংশ নিতে হবে। তোমরা যারা এই ভিডিওটা দেখছো, এসওই বাংলার প্রত্যেকটি ছাত্রছাত্রী, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ছাত্রছাত্রী যারা বাংলা ভাষাটাকে বোঝো, যারা আমার কথাগুলোকে বুঝতে পারছো, তাদের প্রত্যেকের কাছে অনুরোধ, আবেদন, তোমরাই কিন্তু আগামীর ডাক্তার, তোমরাই কিন্তু আগামীর ইঞ্জিনিয়ার, তোমরাই কিন্তু আগামীর মাস্টার, তোমরাই কিন্তু দেশের ভবিষ্যৎ। আজকে শুধুমাত্র পুঁথিগত বিদ্যা নিয়ে পড়ে থেকো না। আজকে রাস্তায় নামার সময় রাস্তায় নামো, বিভিন্নভাবে নিজের এলাকাতে শান্তিপূর্ণ আন্দোলন গড়ে তোলো। তার কারণ আমরা চাইছি সুশাসন, আমরা চাইছি সৎ প্রতিষ্ঠা হোক, সততা প্রতিষ্ঠা হোক, ন্যায় বিচার হোক। তা না হলে আজকের পর যেভাবে এই ঘটনাকে আড়াল করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে যেন কোনো সরকার, কোনো প্রশাসন, সে যেই হোক, যে রঙেরই হোক, যেন কোনোভাবে কোনোদিন দুষ্কৃতীদেরকে, সন্ত্রাসকারীদেরকে, ধর্ষকদেরকে আলাদা করতে না পারে। আমাদের আওয়াজ এমন জায়গায় নিয়ে যেতে হবে, আমাদের আওয়াজকে এমন বুলান্ত করতে হবে যেন আমরা দেখিয়ে দিতে পারি যে এই সমাজ যে ধর্ষক আরেকবার ধর্ষণ করার আগে ভয় পাবে, তাকে ভয় পেতেই হবে। প্রত্যেকটা জায়গা থেকে আমি বারবার করে বলছি, আজকে আমার ম্যাথামেটিক্স, আমার ফিজিক্স, আমার কেমিস্ট্রি, আমার বায়োলজি শেখানোর আগে আমার শেখানো দরকার মানুষ হওয়া। তোমাদেরকে প্রত্যেককে আমি বলছি, তোমরা বেরিয়ে বাইরে বেরো, খোলস ছাড়ো। শুধুমাত্র ঘরের মধ্যে বসে পড়াশুনো করে সামাজিক অধিকার আদায় করা সম্ভব নয়। আজকের দিনে দাঁড়িয়ে আমাদেরকে আমাদের অধিকার বুঝে নেওয়ার জন্য প্রয়োজন হলে বই ছেড়ে রাস্তায় নামতে হবে, খাতা ছেড়ে প্লাকার্ড হাতে নিতে হবে। অবশ্যই শান্তিপূর্ণ, কোনো হিংসাত্মক নয়। তার কারণ আমরা শান্তিপূর্ণভাবেই জয় ছিনিয়ে নেওয়াতে আশাবাদী। প্রত্যেকে নিজস্ব এলাকাতে, নিজস্ব জায়গাতে প্রতিবাদে নামো, শান্তিপূর্ণ আন্দোলন করো, মিছিল করো, অবস্থান করো শান্তিপূর্ণভাবে। একটাই উদ্দেশ্য, সমাজে সততা প্রতিষ্ঠা হোক, সমাজে ন্যায় বিচার হোক, এবং আগামীতে নারী ও পুরুষের সমান অধিকার আসুক। অভিভাবক, অভিভাবিকারা, আপনাদেরকে বলছি, আপনারা
প্লিজ এটা মাইন্ডে রাখবেন যে মেয়েটি মারা গেছে সেও কারোর সন্তান, সেও তারও অভিভাবক অভিভাবিকা আছে। আজকে যদি আপনারা আপনাদের সন্তানদেরকে ঘরের মধ্যে রেখে দেন, আপনারা যদি ভাবেন যে না এই রাজনৈতিক ময়দানে সন্তানদেরকে নামাবো না, তাহলে আপনারাও কিন্তু মনে রাখবেন আপনাদের সাথে আপনাদের সন্তানদের সাথেও কিন্তু ভবিষ্যতে এমন ঘৃণ্য কাজ ঘটতে পারে। তাই প্লিজ আপনারাও এগিয়ে আসুন, আপনাদের সন্তানদেরকে ঘরের মধ্যে বন্দি না করে আপনারাও আপনাদের সন্তানদের হাত ধরে রাস্তায় নামুন, মাঠে নামুন, প্রতিবাদ করুন, কথাটাকে রাখুন, বক্তব্যটাকে সোচ্চারে রাখুন। প্রতিবাদ থামানো যাবে না যতক্ষণ না পর্যন্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। প্রত্যেকটি প্রশাসন, প্রত্যেকটি সরকার এটাই মনে করে থাকে যে এই প্রতিবাদ একদিন নিভে যাবে, বেশ কিছুদিন পর এই প্রতিবাদ স্তিমিত হবে এবং তারপর আমরা আসলেই এই দোষীদেরকে আড়াল করতে পারবো, আমরা আসলেই আমাদের নিজেদের দোষকে আড়াল করতে পারবো। আপনারা যদি রাস্তাতে থাকেন তারা সেই সুযোগটা পাবে না। আপনারা যদি কন্টিনিউয়াসলি আন্দোলনটাকে আরও জোরালো করতে থাকেন, আরও বড় করতে থাকেন, তাহলে তারা সেই সুযোগটা পাবে না। প্লিজ আপনারা ঘরে বসে থাকবেন না, হাত জোর করে অনুরোধ করছি আপনারা ঘরে বসে থাকবেন না। একটাই কথা বারবার মনে হচ্ছে, এখনও যারা সংশয়বাদী তারা ছিঁড়ে যাক, এখনও যারা নিরপেক্ষ তারা মরে যাক। আজকে আমাদেরকে সংশয়বাদী এবং নিরপেক্ষ হয়ে থাকার সময় নয়, আজকে আমাদেরকে আন্দোলনে নামার সময়, বারবার বলছি শান্তিপূর্ণ আন্দোলনে নামার সময়। সারা দেশ, সারা বঙ্গ আজ পথে নামুক এবং জয় ছিনিয়ে নিক, ন্যায় ছিনিয়ে নিক, সততা ছিনিয়ে নিক এবং আগামীকে সুরক্ষিত করুক। নেক্সট যেটা বলতে চাই যে এই লড়াইয়ের শেষ কোথায়? এই সমাজের এই ধরনের মানুষেরা, এই ধরনের মেন্টালিটিগুলো কখন সমাজ থেকে পুরোপুরিভাবে বিলুপ্ত হওয়া সম্ভব? আমি বিশ্বাস করি এটা সম্ভব, এবং তখনই সম্ভব যখন আমাদের মধ্যে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের আসবে বা আমরা নিজেদেরকে অন্যভাবে, অন্য আয়নাতে দেখতে পারবো। আপনি বলুন তো, আপনার সন্তানকে ছোট থেকে যদি যখন মানুষ করেন, একটা ছেলেকে এবং একটা মেয়েকে, আপনি সবসময় আপনার ছেলেকে বলেন যে বোনকে দেখে রাখবি, আপনি সবসময় আপনার ছেলেকে যেভাবে মানুষ করেন সেভাবে আপনার মেয়েকে মানুষ করেন না। আমি গ্যারান্টি দিয়ে বলবো, আপনি আপনার ছেলেকে মাঠে খেলতে পাঠান ছোট থেকে, সে পড়ছে, ঝরছে, তাতে আপনার কিচ্ছু যায় আসে না, কিন্তু আপনার মেয়ে, তাকে আপনি ছোট থেকে সুরক্ষিত করছেন, তাকে আপনি বলছেন ওখানে যাবি না, ওখানে খেলা করবি না, ওখানে গিয়ে ছুটতে হবে না তোকে, তুই মেয়ে, এই দাগিয়ে দেওয়াটা আপনারা করছেন। হ্যাঁ, আপনারা সবাই মিলে করছি। এই দাগিয়ে দেওয়াটাকে বন্ধ করুন। একেবারে জন্মের পর থেকে একটা শিশুকে, একটা ছেলেকে বা একটা মেয়েকে নয়, একটা শিশুকে শিশু হিসাবে দেখুন। সে ছেলে হোক বা সে মেয়ে, ঠিক যেভাবে আপনি আপনার ছেলে হলে তাকে মানুষ করতেন, আপনার ছেলেকে ঠিক যেভাবে মানুষ করেছেন, সেভাবেই আপনি আপনার মেয়েকে মানুষ করুন। লড়াই করতে শেখান আপনি আপনার মেয়েকে, ছোট থেকে তাকে অধিকার বুঝে নিতে শেখান, তাকে শেখান যে তুইও ওই ছেলেটির থেকে আলাদা কিছু নয়, তাকে শেখান যে তুইও চাইলে ওই ছেলেটিকে গাইড করতে পারিস, এটা ছোট থেকে শেখান। আমরা বড় হওয়ার সাথে সাথে দেখেছি স্কুলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের খেয়াল রাখবে, কলেজে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের হাত ধরে ঘুরবে, বিয়ের পর স্বামী স্ত্রীকে নিয়ে যাবে ঘুরতে। হয় কেন এইগুলো ঘটবে? এই জায়গা থেকে আপনারা বেরিয়ে আসুন, খোলস ছাড়ুন। আজ থেকে আগামী সময়ে, আগামী যে দিন আসছে, আমরা যদি মানুষ হিসেবে বাঁচতে চাই, নারী এবং পুরুষ এক আকাশের তলায় সমান অধিকার যদি বুঝে নিতে চাই, তাহলে আমাদেরকে, অভিভাবক অভিভাবিকাদেরকে, আমাদের গার্জেনদেরকে এই দায়িত্বটা নিতে হবে। আপনারা আমাদের সন্তানদেরকে এভাবে মানুষ করব। আমার খুব দেখে ভালো লাগছিল যে এই মিছিলে এই সময়ে একটি বাচ্চা মেয়ে, সে রাস্তাতে যাচ্ছে সামনে এবং সে স্লোগান দিচ্ছে, উই ওয়ান্ট জাস্টিস। ইয়েস, আমাদের দেশের মেয়েরা এভাবেই বেড়ে উঠুক। আমাদের দেশের মেয়েরা এভাবেই বেড়ে উঠলে আসলেই সেই কথাটি সত্য হবে, এই পৃথিবীর যা কিছু সৃষ্টি, যা কিছু ছিল কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। আমরা আমাদের সমাজে
পুরুষকে পুরুষ হিসেবে নয় মানুষ হিসেবে দেখতে চাই। আমরা আমাদের সমাজে মহিলাদেরকে মহিলা হিসেবে নয় মানুষ হিসেবে দেখতে চাই। আর একটা কথা বিশেষ করে বলার, সোশ্যাল মিডিয়া, যে মিডিয়াগুলো থেকে ঘৃণা ছড়ানো হয়, যে মিডিয়াগুলো থেকে বিভেদ ছড়ানো হয়, সেগুলোকে আপনারা বর্জন করুন। এমন কোনো সিনেমা যেটাকে যে নারীদেরকে ছোট করছে, এমন কোনো আয়োজন যেটাতে নারীদেরকে আলাদাভাবে দেখানো হচ্ছে, আর নারীদেরকে আরও কম শক্তিমান হিসেবে দেখানো হচ্ছে, এই সমস্ত সোশ্যাল মিডিয়ার ইভেন্টগুলোকে আপনারা ত্যাগ করুন। আপনারা যদি এগিয়ে আসেন, আপনারা যদি এই কাণ্ডারি হন, তাহলেই প্রত্যেকটি বাড়ি থেকে প্রত্যেকটি ছেলে এবং মেয়ে মানুষ হিসাবে বেরোবে। কেউ ছেলে বা কেউ মেয়ে হিসাবে নয়, কেউ পুরুষ বা কেউ মহিলা হিসেবে নয়। ধন্যবাদ সকলকে। আশা করছি এই আওয়াজ উঠতেই থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।